আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার শর্ত ঘোষণা করল হামাস। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে নজর কেড়েছে হামাসের যেসব অস্ত্র। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধবিরতির পরই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি নিয়ে যা বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইসরায়েলের দম্ভ গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দেবে চীন। ভারতে ফের যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত। এবং সর্বশেষ থাকছে পশ্চিমারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি বললেন রুহানি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলার শর্ত ঘোষণা করল হামাস। গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে গতরাতে অর্জিত যুদ্ধবিরতি মেনে চলার শর্ত ঘোষণা করেছে। সংগঠনটি বলেছে, যতক্ষণ পর্যন্ত তেল আবিব এটি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত হামাসও তা বাস্তবায়ন করবে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর প্রধানের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা তাহের আল-নুন গাজায় সাংবাদিকদের বলেছেন, গাজায় হামলা বন্ধের পাশাপাশি আল আকসা মসজিদ ও শেখ জাররা এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে প্রতিশ্রুতি ইসরায়েল দিয়েছে তা যতক্ষণ পর্যন্ত মেনে চলবে তেল আবিব ততক্ষণ পর্যন্ত হামাসও যুদ্ধবিরতি বাস্তবায়ন করবে। এই শর্ত দেওয়ার মাধ্যমে হামাস মূলত বোঝাতে চেয়েছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংঘর্ষে তারা শক্তিশালী অবস্থানে ছিল এবং ইসরায়েল প্রতিশ্রুতি ভঙ্গ করলে তাকে পরিণতি ভোগ করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাতে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠা করার বিষয়টি মেনে নিতে বাধ্য হয়। ওই মন্ত্রিসভা বলেছে তারা যুদ্ধবিরতির ব্যাপারে মিশরীয় প্রস্তাব মেনে নিয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা গত রাতের ঘোষণা অনুযায়ী শুক্রবার স্থানীয় সময় ভোর রাত 2টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। হামাসের শীর্ষস্থানীয় নেতা উসামা হামদান যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, প্রতিরোধ আন্দোলন মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে এই নিশ্চয়তা পেয়েছে যে গাজার উপর আগ্রাসন বন্ধ করা হবে। উসামা হামদান গত রাতে আরো বলেছেন, বাইতুল মুকাদ্দাস শহরের শেখ জাররা এলাকা এবং আল আকসা মসজিদ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ব্যাপারেও আমরা নিশ্চয়তা পেয়েছি। ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি মেনে নেওয়া ঘোষণাকে ফিলিস্তিনিদের বিজয় বলেও জানিয়েছে ওসামা হামদান। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিনিদের বিজয় অর্জিত হয়েছে। ইসরায়েলে পাল্টা হামলা চালাতে নজর কেড়েছে হামাসের যেসব অস্ত্র। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস থেকে ফিলিস্তিনিদের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নেতানিয়াহুর অফিসের ঘোষণার আগে বৃহস্পতিবার 20 মে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ বিষয়ক কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে। হামাস এবং ইসরায়েলি জিহাদও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে। গত 11 দিন ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা। অন্যদিকে ইসরায়েল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে চতুর্থবারের মতো এই যুদ্ধে ফিলিস্তিনিরাও কম জবাব দেয়নি। হামাসের রকেট হামলায় প্রাণ গেছে কমপক্ষে 12 জন ইসরায়েলির। জানা গেছে, হামাস গত কয়েকদিনে 4000-এর বেশি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে। তার মধ্যে বেশ কিছু রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। সব মিলিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে ফিলিস্তিনিরা যে শক্তিমত্তা এবার দেখিয়েছে তা অতীতের চেয়ে অনেক গুণ বেশি। যুদ্ধবিরতি ঘোষণা আসার আগে বৃহস্পতিবার 20 মে সকালে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নিজেদেরকে বিজয়ী দাবি করে গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন। এই হামলার পর হামাসের উপপ্রধান মুসা আবু মারকুজ এক সাক্ষাৎকারে বলেন, আগামী 1 বা 2 দিনের মধ্যে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছানোর আশা করছি। হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকার অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে। গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনের জবাবে 4000 রকেট ছুড়েছে। হামাস এবং হিজবুল্লাহর পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে।
এর আগে গত বুধবার 19 মে দখলদার ইসরায়েলের 6টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর দাবি জানায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াজউদ্দিন কাসাম ব্রিগেড। দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় বলে কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়। তারা জানায় ওই বিমান ঘাঁটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হামাসের এসব হামলার পর আল আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক বলেছেন, বোমা হামলার মাত্রা অনেক বেশি এবং এই সংঘাতের মধ্যে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছে। তারা ঠিক কি করে ফেলতে পারে তা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের অস্ত্র গবেষণা, সংরক্ষণ ও উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এবার হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের নিক্ষেপ করা আইশ আটকে দিতে পারেনি। ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েলের দিকে গাজা থেকে প্রায় 1,500 রকেট ছোড়া হয়েছে, যার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এর মাধ্যমে ধ্বংস করা হয়। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতির পরই মধ্যপ্রাচ্যে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আগামী কয়েকদিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফর করবেন। ইসরায়েল ও হামাসের মধ্যে 11 দিনের লড়াইয়ের পর একটি যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে সম্মত হওয়ার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ কথা জানিয়েছে। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ব্লিনকেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সাথে কথা বলেছেন। আশকেনাজি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের এই অঞ্চলে সফরের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। প্রাইস বলেন, যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিকের আসন্ন সফরকালে ইসরায়েল ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি এই অঞ্চলে অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি সংঘাত নিরসন ও ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার ব্যাপারে একসাথে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করবেন। যুদ্ধবিরতি বাস্তবায়নের প্রাক্কালে আশকেনাজির সাথে ব্লিনকেনের 2 দফা কথা বলার পর এমন ঘোষণা দেওয়া হলো। সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির পর মিশর এই অস্ত্রবিরতি পালনের মধ্যস্থতা করে। প্রাইস বলেন, উভয় পক্ষের নেতারা মিশরের মধ্যস্থতায় প্রচেষ্টার প্রশংসা করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি মিশরের পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্যান্য আঞ্চলিক নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় অব্যাহত রাখবেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ফলে কালো ছায়া ফেলা আর্কটিক সফরের পর ব্লিনকেন বৃহস্পতিবার দেশে ফিরবেন। ইসরায়েল সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ছোড়া অব্যাহত রকেট হামলায় 12 জন নিহত হয়েছে। এদের মধ্যে 2 শিশু ও 1 ইসরায়েলি সৈন্য রয়েছে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় 232 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি নিয়ে যা বললেন বাইডেন। টানা 11 দিন রক্তক্ষয়ী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। মার্কিন কংগ্রেস সহ বিশ্বের বেশ কয়েকটি দেশের চাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে মনে করছেন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা। তবে যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় বলে আখ্যায়িত করেছে হামাস, যে কারণে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরে রাস্তায় নেমে বিজয় উল্লাস করেছেন তারা। বিজয় উল্লাসের ভি সাইন দেখাচ্ছেন এক প্রতিক্রিয়া হামাস নেতা বলেছেন, আজ আমাদের ঈদ। ইসরায়েল ফিলিস্তিনের এই যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গাজার জনগণের জন্য দ্রুত মানবিক সহায়তা প্রদান এবং গাজা পুনর্নির্মাণ চেষ্টায় আন্তর্জাতিক সহায়তা জোরদারের প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি ইসরায়েল ও ফিলিস্তিনিদের সুরক্ষা ও নিরাপত্তার সঙ্গে বেঁচে থাকা এবং স্বাধীনতা, উন্নয়ন ও গণতন্ত্র উপভোগের সমান অধিকার রয়েছে। আমার প্রশাসন এই বিষয়ে নিরলস কাজ করে যাবে। ইসরায়েলিদের দম্ভ গুড়িয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। টানা 11 দিন প্রাণঘাতী লড়াইয়ের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দখলদার ইসরায়েল এবং ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। ধ্বংসযজ্ঞ ও প্রাণহানি হিসাব করলে ফিলিস্তিনের ক্ষয়ক্ষতি কয়েক গুণ বেশি হলেও পশ্চিমা মদতপুষ্ট পরাক্রমশালী ইসরায়েলি বাহিনীকে যুদ্ধবিরতিতে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের শামিল বলে মনে করছেন বিশ্লেষকরা। হামাস যোদ্ধারা যে এবারে যুদ্ধে এতটা প্রতিরোধ গড়ে তুলবে এবং পাল্টা জবাবে কয়েক হাজার রকেট নিক্ষেপ করবে তা ঘুণাক্ষরেও কল্পনা করেনি ইসরায়েলি বাহিনী। ফলে যে অহংকার ও মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে তারা হামলা শুরু করেছিল তা কয়েকদিনের মধ্যেই পাল্টা তীর হয়ে বিঁধতে শুরু করেছে। এ বিষয়ে হামাসের বৈদেশিক রাজনৈতিক বিষয়ক প্রধান খালেদ মিশ আল বলেছেন, অবরুদ্ধ গাজা ভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন
ইসরায়েলি সামরিক বাহিনীর দম্ভ এবং মর্যাদা চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে। ফিলিস্তিনের আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা বলেছেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল কুদুসের জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। গাজা উপত্যকা আজ অসম্ভবকে সম্ভব করেছে। তিনি আরো বলেছেন, অধিকৃত পশ্চিম তীর এবং আল কুদুস শহরের জনগণকেও ঘুরে দাঁড়ানোর প্রয়োজন এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এই জাগরণ অব্যাহত রাখতে হবে। গত 10 মে থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর টানা বোমাবর্ষণ শুরু করে দখলদার ইসরায়েল। তাদের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 232 জন ফিলিস্তিনি। বিধ্বস্ত গাজা পুনর্গঠনে সহায়তা দেবে চীন। ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণকারী দল হামাস ও ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে চলা 11 দিনের সংঘাতে বিধ্বস্ত সেই অঞ্চলের পুনর্গঠনের সহায়তা দেবে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা কর্তৃপক্ষের মুখপাত্র তিয়ান লিন। শুক্রবার সিনহুয়াকে তিয়ান লিন বলেছেন, গত 11 দিনের যুদ্ধে গাজা ভূখণ্ডের অবকাঠামোগত অবস্থা প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানকার কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র সহ প্রচুর সংখ্যক বাড়িঘর, আবাসিক ও বাণিজ্যিক ভবন গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় চীন সরকারের সম্মতিক্রমেই সিআইডিএস ওই এলাকায় পুনর্গঠনের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেছেন, বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে যাদের বাড়িঘর ধ্বংস হয়েছে সবার আগে তাদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন আবাসন গড়ে দেওয়ার ক্ষেত্রে তাদের সহায়তা করা হবে। টানা 11 দিনের যুদ্ধে প্রায় 250 প্রাণহানির পর মিশরের মধ্যস্থতায় বৃহস্পতিবার সংঘাত অবসানে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি দল হামাস। শুক্রবার ভোর থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। গাজায় আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, ইসরায়েলি বিমান বাহিনী হামলা শুরু করার পর গাজার বিপুল সংখ্যক মানুষ হামলা থেকে বাঁচতে সেখানে জাতিসংঘ পরিচালিত স্কুল সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়। বেশিরভাগ মানুষ বর্তমানে যাওয়ার কোনো জায়গা নেই, কারণ বিমান হামলা তাদের বসত বাড়ি সহ প্রায় সর্বস্ব খুইয়েছে এবং নতুন আবাসন করার মতো আর্থিক সামর্থ্য তাদের অধিকাংশের নেই। ভারতে ফের যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত। ভারতে ফের মিগ-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, এতে নিহত হয়েছেন পাইলট। শুক্রবার 21 মে রাত 1টার দিকে দেশটির পাঞ্জাব রাজ্যের মোঘা জেলায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পাইলটের নাম অভিনব চৌধুরী। তিনি ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার কবলে পড়ে মিগ-21 যুদ্ধ বিমানটি। দুর্ঘটনার স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী গুরুতর আহত হন, পরে মারা যান তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ভারতীয় বিমান বাহিনী তদন্ত শুরু করেছে। এছাড়া বাহিনীর পক্ষ থেকে টুইটারে দেওয়া এক বার্তায় স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর মৃত্যুতে শোক জানানো হয়েছে। একই সঙ্গে এই কঠিন সময়ে নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ভারতীয় বিমান বাহিনী অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, গত রাতে পশ্চিম সেক্টরে একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। IMF-22 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরী নিহত হয়েছেন। বিমান বাহিনী এই মর্মান্তিক ক্ষতির জন্য শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। তবে এবারই প্রথম নয়, এর আগে একাধিক বার মিগ-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বা দুর্ঘটনার কবলে পড়েছে। চলতি বছরের প্রথম 5 মাসে ঘটেছে 3টি দুর্ঘটনা। গত মার্চ মাসে মিগ-21 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ গুপ্তা। এর আগে গত জানুয়ারিতে রাজস্থানে দুর্ঘটনা ঘটে, অবশ্য সেই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। পশ্চিমারা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি, বললেন রুহানি। পশ্চিমা বিশ্ব ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বৃহস্পতিবার 20 মে তিনি এই তথ্য জানান বলে ইরানি বার্তা সংস্থা ফারসা এর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে জেরুজালেম পোস্ট। ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ভিয়েনায় সমঝোতার জন্য আলোচনায় অংশগ্রহণ করা দেশগুলো তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নবায়ন এবং সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সম্মত হয়েছে। বিশেষ করে তেল, পেট্রোকেমিক্যাল, জাহাজ শিল্প, বীমা এবং কেন্দ্রীয় ব্যাংকের উপর থাকা নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ার পক্ষে সকল পক্ষ। আমাদের প্রধান পদক্ষেপগুলো গ্রহণ এবং বিস্তারিত আলোচনা করতে হবে, মূল চুক্তি পর্যন্ত পৌঁছাতে হবে। অবশ্যই চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে কিছু ইস্যু নিয়ে আলোচনা বাকি রয়েছে, যোগ করেছেন তিনি। এদিকে রুহানির দাবি সত্ত্বেও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকুচি বলেছেন, কিছু প্রধান ইস্যুর ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার আগে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে তেহরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং জাতিসংঘ সুরক্ষা কাউন্সিলে ফিরিয়ে আনতে হবে।